তোমাদের আজকে যে টপিকটা পড়াবো সেটা তোমাদের এই চ্যাপ্টারের একদম শেষ টপিক, মাইসেলস। এবারে এই শেষ টপিকের আগে আরও একটা টপিক আছে, সেটা ছিল জিটা পোটেনশিয়াল এবং ইলেকট্রিক ডাবল লেয়ার পোটেনশিয়াল। তো সেই বিষয়টা সবচেয়ে কমপ্লিকেটেড পার্ট, তো সেটা আমি একদম শেষে পড়াবো বলে রেখেছি। তাই চ্যাপ্টার শেষ করার আগে মাইসেলসটাকে করিয়ে দেবো, করিয়ে দিয়ে জিটা পোটেনশিয়াল দিয়ে আমি কলয়েডাল কেমিস্ট্রি পার্টটা শেষ করব। তো মাইসেলস একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা সারফেস কেমিস্ট্রিতে, বিশেষ করে কলয়েডাল কেমিস্ট্রিতে তো বটেই, সারফেস কেমিস্ট্রিতেও একটা গুরুত্বপূর্ণ জায়গা। কারণ এই মাইসেলের উপর নির্ভর করে কিন্তু আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি যেটা বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, তার অনেক বড় রকমের অ্যাপ্লিকেশন আছে। যেমন ধরো সাবান বা ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচা হচ্ছে, তখন ওই যে ময়লাগুলো বেরিয়ে আসছে, তো কী মেকানিজমে বেরিয়ে আসছে, সেই মেকানিজমটা এক্সপ্লেন করে দ্য ফর্মেশন অফ মাইসেলস। তো মাইসেলস কাকে বলে এটা আমরা প্রথমে জেনে নেব। মাইসেলসের ডেফিনেশন হচ্ছে, প্রথমে আমি রিডিং করছি এটা, সেটা হচ্ছে সাবস্ট্যান্সেস হুজ মলিকিউলস এগ্রিগেট স্পন্টেনিয়াসলি ইন এ গিভেন সলভেন্ট টু ফর্ম পার্টিকলস অফ কলয়েডাল ডাইমেনশনস আর কল্ড অ্যাসোসিয়েশন কলয়েডস। এখানে তোমাদের বলে রাখি, তোমাদের যেহেতু আমি কোনো ওয়ার্কশিট এই মুহূর্তে দিচ্ছি না, ফলে এই ভিডিওগুলোই তোমরা পজ করবে, পজ করে স্ক্রিন থেকে দেখে দেখে নোটগুলো লিখে রাখবে। তো এখানে যেটা বলা হচ্ছে, কলয়েড পার্টিকেল রূপে কিছু কিছু সারফেক্ট্যান্ট আছে। সারফেক্ট্যান্ট মানে সোপ অ্যান্ড ডিটারজেন্ট মলিকিউলস। তারা কি করে? অ্যাসোসিয়েট করে। কী ধরনের অ্যাসোসিয়েশন সেটাতে আমি যাচ্ছি, কিন্তু এই যে অ্যাসোসিয়েট করে কলয়েডাল রেঞ্জের যে পার্টিকেলগুলো তৈরি করলো, সেই পার্টিকেলগুলোকেই বলা হচ্ছে মাইসেলস। তো এই অ্যাসোসিয়েশন কলয়েডস অফ সোপ অর ডিটারজেন্ট মলিকিউলস, এই যে সোপ অ্যান্ড ডিটারজেন্ট মলিকিউলস, এদেরকেই সারফেক্ট্যান্ট বলে। সোপ অ্যান্ড ডিটারজেন্ট মলিকিউলস, দিজ আর রেফার টু অ্যাজ দ্য মাইসেলস। এখন এই মাইসেলস ফর্মেশনের মেকানিজমটা কী, মানে কীভাবে মাইসেলসটা ফর্মেশন হয়? দেখো, সোপ অর ডিটারজেন্ট মলিকিউলস হ্যাভ এ পোলার হেড অ্যান্ড এ নন পোলার টেল। এই পোলার হেড এবং নন পোলার টেল বলতে কী বোঝাচ্ছে? পোলার হেড, এই পোলার হেড জিনিসটা হচ্ছে কি বলবো, আয়নিক পার্ট, যেখানে পোলারাইজেশন সম্ভব। তো একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ধরা যাক স্টিয়ারিক অ্যাসিড। তো স্টিয়ারিক অ্যাসিডের COO নেগেটিভ এই যে পার্টটা, এইটাকে পোলার হেড বলতে পারি। তার সাথে একটা লং চেন কী বলবো, লং চেন অ্যালকেন আছে। তো সেই লং চেন অ্যালকেনটাকে আমরা নন পোলার টেল বলতে পারি। অনেকটা জিনিসগুলো কি বলবো, ব্যাঙাচির মতো দেখতে বা স্পার্মের মতো দেখতে হয়, একটা মাথা থাকে, একটা বড় ল্যাচ থাকে। এই পোলার হেডগুলো কী হয়? জলের দ্বারা অ্যাট্রাক্টেড হয়, আর নন পোলার টেলটা জলের দ্বারা রিপেলড হয়। কারণ পোলার হেডটা কি আয়নিক পার্ট, আর নন পোলার যে টেলটা সেটা হচ্ছে নন আয়নিক পার্ট, ফলে দ্যাট উড বি রিপেলড বাই অ্যাকুয়াস মলিকিউলস হোয়েন দে আর ডিজলভড ইন ওয়াটার। অর্থাৎ এই সারফেক্ট্যান্ট মলিকিউলসগুলোকে যখন আমরা জলের মধ্যে মিলিয়ে দিই, অ্যান্ড দেয়ার কনসেন্ট্রেশন ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজড, এবং তাদের যে গাঢ়ত্ব সেটা ক্রমশ বাড়াতে থাকি, দেন আফটার ক্রসিং আ সার্টেন কনসেন্ট্রেশন, কী হচ্ছে? বাড়াতে বাড়াতে একটা নির্দিষ্ট জায়গা লিমিট ক্রস করার পরে কী হচ্ছে? দ্য নন পোলার টেলস এগ্রিগেট। এই নন পোলার টেলগুলো কী হচ্ছে? পরস্পরের সাথে গুটিয়ে যাচ্ছে, অ্যান্ড এগ্রিগেট টু ফর্ম দ্য স্ফেরিক্যাল কলয়েডাল পার্টিকেল, দে আর মাইসেলস। তার একটা স্ফেরিক্যাল কলয়েডাল পার্টিকেল তৈরি করছে, যার ভেতরের দিকটাতে নন পোলার টেলগুলো পরস্পরের সাথে গুটিয়ে থাকছে, এবং বাইরের দিকে পোলার হেডগুলো একটা আয়নিক স্ফেরিক্যাল সারফেস তৈরি করছে। এবার আমি শুরুতেই বললাম যে যখন জামা কাপড় কাচা হয় তখন আমরা সোপ বা ডিটারজেন্ট ব্যবহার করি। এখন এমনি সিম্পল জল দিয়ে কাচলে কি হয়? জামার মধ্যে যে লবণাক্ত পার্টটা থাকে, সেই লবণাক্ত পার্টটা জলের মধ্যে ডিজলভ করে ধুয়ে চলে যায়, কিন্তু তৈলাক্ত অংশটা কিন্তু আমরা ধুয়ে ফেলতে পারি না। কিন্তু সোপ বা ডিটারজেন্ট কী করে? দুরকম অংশকেই পরিষ্কার করে দেয়। তো সোপ বা ডিটারজেন্ট মলিকিউলসগুলোর এই যে নন পোলার টেল, তারা কি করে? তারা যে ময়লাটা অর্থাৎ তৈলাক্ত অংশটা সেটাকে ট্র্যাপ করে মানে সেখানে স্ট্রং ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স ডেভেলপ করে, ট্র্যাপ করে কলয়েডাল পার্টিকেল রূপে সলিউশনের মধ্যে চলে আসে। অর্থাৎ কী করলো? জামা কাপড় থেকে ময়লাটাকে খুলে বের করে নিয়ে চলে এলো। এইবার পোলার যে হেডটা, পোলার হেডটা কী করছে? তাকে জলের মধ্যে ভেসে বেড়াতে সাহায্য করছে, অর্থাৎ সেটা ওয়াশ আউট করে দিচ্ছে।
আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো। তো এই যে মাইসেল পার্টিকেলগুলো, এই মাইসেল পার্টিকেলের ছবিগুলো কেমন হয় আমরা দেখছি। তো প্রথমে আমরা দেখে নিই তাদের টাইপস কী কী আছে। এখানে টাইপস দু রকমের আছে। দু রকমের টাইপ বলতে একটা হচ্ছে সিম্পল মাইসেল পার্টিকেল, আরেকটা হচ্ছে রিভার্স মাইসেল। অর্থাৎ এই পোলার হেডগুলো যদি ভেতরের দিকে থাকে এবং নন পোলার টেলগুলো বাইরের দিকে থাকে তখন তাদেরকে বলা হয় রিভার্স মাইসেল। তো ইন কেস অফ নর্মাল মাইসেলস দ্য পোলার হেডস আর অ্যাট দ্য সারফেস অফ দ্য পার্টিকেল। তাহলে কী হচ্ছে, সারফেসে কারা থাকছে, পোলার হেডগুলো থাকছে, আর ভেতরে বাল্কে কারা থাকছে, নন পোলার টেলগুলো থাকছে। বাট ইফ সামহাউ দ্য পোলার হেডস এগ্রিগেট টু ফর্ম সাচ এ পার্টিকেল দেন ইট ইজ রেফার্ড টু অ্যাজ রিভার্স মাইসেল। অর্থাৎ উল্টোটা যদি হয় তখন তাদেরকে রিভার্স মাইসেল বলা হচ্ছে। দ্য পিক্টোরিয়াল প্রেজেন্টেশনস আর, এবার দেখো তাদের ছবিগুলো কেমন। ছবিগুলো হচ্ছে এরকম। প্রথমে এই যে সোপ বা ডিটারজেন্ট মলিকিউল, দেখো একদম বাঁ দিকে তার দেখো একটা লেজের মতো অংশ রয়েছে, সেটা হচ্ছে হাইড্রোফোবিক টেল, সেটা একটা অ্যালকেন বা লং চেইন একটা অ্যালকাইল গ্রুপ। আর ডান দিকের অংশটা আয়নিক পার্ট, সেটা হাইড্রোফিলিক হেড বলা হচ্ছে ওটাকে। এইবার যখন তারা অ্যাসোসিয়েট করছে দেখো তাদের চেহারাটা কীরকম হচ্ছে। হাইড্রোফোবিক পার্টগুলো ভেতরের দিকে গোল হয়ে ঢুকে আছে, মাঝখানে দেখো একটা সাদা একটা শূন্যস্থান রয়েছে। সেখানে সলিউশনের মধ্যে যদি কোনো অয়েল বা কি বলবো ডাস্ট বা ডার্ট পার্টিকেলস না থাকে তাহলে ওটা ফাঁকা থাকবে, আদারওয়াইজ সেইখানে সেই ডার্ট পার্টিকেল, ডার্ট মানে কি, নোংরার কণা, ডার্ট পার্টিকেলসগুলো ট্র্যাপড হয়ে যাবে। আর পোলার হেডগুলো তাকে বের করে টেনে বের করে আনবে। জিনিসটা কিন্তু ফুটবলের মতো দেখতে। এখানে আমি যে ছবিটা দেখেছি সেটা তাদের ক্রস সেকশনাল পিকচার। আর আরও একদম ডান দিকে দেখো রিভার্স মাইসেলের ছবিটা, সেখানে পোলার হেডগুলো অ্যাসোসিয়েট করেছে আর নন পোলার টেলটা বাইরের দিকে আছে। এবার যে নতুন টার্মটার সাথে আমি তোমাদেরকে অবগত করব সেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল মাইসেলার কনসেন্ট্রেশন, ইন শর্ট সিএমসি। ক্রিটিক্যাল মাইসেলার কনসেন্ট্রেশন মানে হচ্ছে একটা ধরো নির্দিষ্ট উষ্ণতায় তুমি ক্রমশ সোপ বা ডিটারজেন্ট মলিকিউলসের কনসেন্ট্রেশন বাড়াতে বাড়াতে একটা সার্টেন স্টেজের পর তারা কিন্তু মাইসেল ফর্মেশন করবে। তার আগে করবে না, তার আগে তারা এমনি সিম্পলি ডিজলভ পার্টিকেল রূপে ঘুরে বেড়াবে। সেই নন পোলার হেড এবং পোলার হেড এবং নন পোলার টেল যেগুলো, সেগুলো সলিউশনের মধ্যে সিম্পলি ঘুরে বেড়াবে। আর যখনই সংখ্যাটা তাদের বাড়তে শুরু করবে তখন একটা ভিড় বাড়লে তারা তখন একটা ডিসিপ্লিনড ওয়েতে একটা পার্টিকেল রূপে অ্যাসোসিয়েট করবে, অর্থাৎ অ্যাসোসিয়েশন কলয়েড তৈরি করবে। তো সেখানে বলা হচ্ছে জিনিসটা কিভাবে ধরা পড়বে। ধরা যাক আমি একটা সলিউশনের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স প্লট করছি, এবং প্লট করছি কার এগেনস্টে না স্কোয়ার রুট অফ কনসেন্ট্রেশন। আমরা ইন জেনারেল কী দেখেছি, ইন জেনারেল ইলেকট্রোলাইটসের ক্ষেত্রে আমরা কী দেখেছি, খুব অল্প নেগেটিভ স্লোপ দিয়ে তারা আস্তে আস্তে কমতে থাকে, যেটা আমরা কোলরাউসের সূত্র পড়ার সময় দেখেছি। এক্ষেত্রে কি হয়, এই নেগেটিভ স্লোপটা থাকে কিন্তু একটা জায়গায় এসে স্লোপটা ব্রেক করে যায়, অর্থাৎ ড্রাস্টিক্যালি ফল করে যায় তাদের কন্ডাক্টিভিটি। কারণ কন্ডাক্টিভিটির জন্য যে পার্টিকেলগুলো দায়ী ছিল সেই পার্টিকেলগুলো কিন্তু এখন আর কন্ডাকশন করছে না, কারণ তারা মাইসেল ফর্ম করে গেছে, তাদের স্পিড কমে গেছে, ফলে তাদের কন্ডাক্টিভিটি বা ল্যামডা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এটা ড্রাস্টিক্যালি ফল করেছে। তো ড্রাস্টিক্যালি ফল করলে যেটা হয়, ওই যে পয়েন্টে তারা মাইসেল ফর্ম করতে শুরু করলো সেই পয়েন্টটাকে বলা হচ্ছে সিএমসি। তাহলে দেখা যাক সিএমসির ডেফিনেশনটা কি। When equivalent conductance or lambda is plotted against square root of concentration in bracket root c, a straight line with negative slope is obtained in case of strong electrolytes. But plotting the same at a certain temperature in case of soap or detergent solutions, there is a break at a particular concentration. This is the concentration from where formation of micelles take place. This concentration is known as the critical micellar concentration or CMC. এই মাইসেলার কনসেন্ট্রেশনকে কেউ মাইসেলাইজেশন কনসেন্ট্রেশনও বলে। এবার চলে আসা যাক এদের গ্রাফিক্যাল প্লটে। এখানে দেখো এক্স অ্যাক্সিসে আমি কনসেন্ট্রেশন লিখেছি কিন্তু ওটা অ্যাকচুয়ালি রুট সি হবে, ওটা একটু কারেকশন করে নেবে। আর ওয়াই অ্যাক্সিসে আছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স।
তো ওপরের যে প্লটটা, আর টেম্পারেচার মাস্ট বি কেপ্ট কনস্ট্যান্ট, ওপরের যে প্লটটা আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ ফর আ নর্মাল ইলেকট্রোলাইট হুইচ ইজ ডিক্রিজিং নর্মালি। অন দ্য আদার হ্যান্ড you are finding a break at a certain point in case of a surfactant. Surfactant means soap or detergent solution. So that point where the concentration that concentration point where the equivalent conductance has a break, has a non-continuous nature, that point is called the CMC. অর্থাৎ যেই জায়গাটাতে সে ব্রেক করছে, যেখানে তার কন্টিনিউটি ব্রেক করছে, ওই জায়গাটাই সিএমসি। দ্যাট মিনস ওই কনসেন্ট্রেশনে বা তার অ্যাবাভ কনসেন্ট্রেশনে তারা মাইসেল রূপে থাকে। সো দ্যাট ইজ দ্য ডিপেন্ডেন্স অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স উইথ রেসপেক্ট টু স্কোয়ার রুট অফ concentration and the point where we find the CMC. That is why the heading of this pictorial graph is equivalent conductance versus concentration and CMC. নেক্সট পয়েন্ট ইজ স্পেসিফিক কন্ডাক্টেন্স। এটা হচ্ছে কন্ডাক্টিভিটি, অর্থাৎ যেটাকে মোহ পার সেন্টিমিটার এককে প্রকাশ করি। এক্ষেত্রে কন্ডাক্টিভিটিটা কী হবে, বাড়বে, এবং সিএমসিতে এসে বাড়ার রেটটা হঠাৎ করে ড্রাস্টিক্যালি ফল করবে। অর্থাৎ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা কম ছিল, কমার রেটটা খুব বেশি কমে গেল। এখানে স্পেসিফিক কন্ডাক্টেন্সটা বাড়বে, ন্যাচারালি বাড়বে, কারণ আমি সারফেক্ট্যান্ট অ্যাড করব, তো আমার কন্ডাক্টিং যে রেসপন্সিবল যে মলিকিউলগুলো তার সংখ্যা বাড়ছে, একটা নির্দিষ্ট রেটে বাড়ছে। কিন্তু সিএমসি ফর্ম করলে কী হবে, রেটটা কমে যাবে ন্যাচারালি। রেটটা কমে গেলে তার স্লোপটাও তখন অতটা স্টিপ আর থাকবে না। সো দিস ইজ দ্য স্পেসিফিক কন্ডাক্টেন্স ভার্সেস কনসেন্ট্রেশন অ্যান্ড সিএমসি। নেক্সট পয়েন্ট ইজ সারফেস টেনশন। সারফেস টেনশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। তোমাদের কোনো একটা সেমে প্র্যাকটিক্যালে আছে, হয় 5th সেম বা 6th সেম বা অথবা 4th সেম, আমি জানি না, যেখানে তোমাদের সারফেস টেনশন মেজারমেন্টের মাধ্যমে সিএমসি বের করতে হবে ফর আ ডিটারজেন্ট। প্রবাবলি তোমাদের 6th সেমে এই প্র্যাকটিক্যালটা আছে। তো আমরা ওয়াই অ্যাক্সিসে সারফেস টেনশন প্লট করব। টেম্পারেচার মাস্ট বি কেপ্ট কনস্ট্যান্ট অ্যান্ড ইউ হ্যাভ টু প্লট concentration in the x-axis. So you will find the decrease in surface tension at a certain rate. That means there is some steepness in the curve, but after the CMC is formed, you will find that this rate of decrease has dropped. অর্থাৎ যে রেটে কম ছিল সেই রেটটা কিন্তু তুলনামূলকভাবে কমে গেল। অর্থাৎ স্লোপটা অনেকটাই এখন স্মুথ, অতটা স্টিপনেস কিন্তু আর নেই। তাহলে যেই জায়গাটাতে আমাদের স্লোপের স্টিপনেসটা থাকছে না, সেই কনসেন্ট্রেশনটাই হচ্ছে সিএমসি। এবারে দেখা যাক বেশ কিছু প্রপার্টি। আমরা এক্স অ্যাক্সিসে কনসেন্ট্রেশন বলতে পারো, রুট সি বলতে পারো, যাই প্লট করো না কেন। আর বাঁ দিকে অনেক কটা প্রপার্টিকে রেখেছি আমি ওয়াই অ্যাক্সিসে। সেটা সারফেস টেনশন হতে পারে, মোলার কন্ডাক্টিভিটি হতে পারে, ইভেন টার্বিডিটি অর্থাৎ ঘোলাটে ব্যাপারটা, সেটাও হতে পারে। তো সারফেস টেনশন এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আমরা আলোচনা করেছি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের মতোই আরও একটা জিনিস হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। তো দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই, জাস্ট কী বলবো, এখানে জাস্ট যোজ্যতা বা ভ্যালেন্সির একটা জাস্ট ফ্যাক্টর থাকে, আর কিছুই নয়। তো সেইখানে গ্রাফটা একই, কমছে তারপর হঠাৎ ড্রাস্টিক্যালি কমছে। সারফেস টেনশনে কী হচ্ছে, কমছে তারপর কমার রেটটা কমে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড সিএমসির পরে দ্রবণের ঘোলাটে ভাবটা বেড়ে যায়। এইবারে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ সিএমসি। এতক্ষণ ধরে যে প্লটগুলো আমরা করেছিলাম সেই প্লটগুলো প্রত্যেকটা ছিল অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার। এবার এই টেম্পারেচারটাকেই যদি আমরা চেঞ্জ করে দিই বিভিন্ন টেম্পারেচারে, ধরো আমি 10 ডিগ্রিতে নিলাম, 15 ডিগ্রিতে নিলাম, 25 ডিগ্রিতে নিলাম, 35 ডিগ্রিতে নিলাম, 45 ডিগ্রিতে নিলাম, তাহলে কী ধরনের রেজাল্ট আমরা পাবো? দেখো এখানে যে গ্রাফটা রয়েছে, এখানে অনেক কটা পয়েন্ট আছে। দেখো একটা 10-এ আছে, একটা 12-তে আছে, একটা 15, তারপরে 15-র পরে আছে 17-তে আছে, 20-তে আছে, 22-এ আছে, 25-এ আছে, তারপরে এদিকে 24, 30 এবং ফাইনালি 35। এতগুলো ডট আমরা নিয়েছি। ইন্টারেস্টিংলি আমরা 10 থেকে যখন শুরু করছি বা 10-এর আগে থেকে শুরু করছি, দেখো এ কিন্তু ওয়াই অ্যাক্সিসকে টাচ করছে না। তার কারণটা হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারের উপরে না উঠলে কখনোই মাইসেলস ফর্মেশন হয় না। এই টেম্পারেচারটাকে ক্রাফট টেম্পারেচার বলা হয় বা ক্রিটিক্যাল মাইসেল টেম্পারেচার বলা হয়। অর্থাৎ এই টেম্পারেচারের নিচে থাকলে কখনোই মাইসেল ফর্মেশন হবে না, যে কারণে এই কার্ভটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করছে না। এবং একটা সার্টেন টেম্পারেচারের পরে আমার ওয়াই অ্যাক্সিসটা কার্ভটা শুরু হচ্ছে। প্রাইমারিলি আমরা দেখছি
যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে সিএমসি ভ্যালুটা ড্রপ করছে, অর্থাৎ মাইসেলগুলো অনেক আগেই ফর্ম করে যাচ্ছে। যখন আমি 10 ডিগ্রিতে দেখলাম যে একটা সার্টেন কনসেন্ট্রেশনে মাইসেল ফর্ম করলো, আবার 15 ডিগ্রিতে দেখছি হ্যাঁ তার একটু আগেই মাইসেলটা ফর্ম করে গেল, তার মানে কী হলো, সিএমসি ভ্যালুটা ড্রপ করে গেল এবং একটা মিনিমা পাচ্ছি আমরা এখানে, এবং একটা প্যারাবোলিক কার্ভ আমরা পাচ্ছি বা একটা ইউ শেপড কার্ভ আমরা এখানে পাচ্ছি। তো এইভাবেই টেম্পারেচারের সাথে সাথে সিএমসি প্রথমে কমে তারপর বৃদ্ধি পায়। এবার দেখা যাক যে টেম্পারেচারের বাড়ার সাথে সাথে প্রথমে সিএমসিটা কমছে তারপরে বাড়ছে কেন। এখানে দেখো এই যে নোটটা আমি এখানে নিয়েছি, এটা কিন্তু আমার ইন্টারনেট থেকে নেওয়া। ইন্টারনেট সার্চ করলে তোমরা এই লেখাটাই পাবে এবং এই ভাষাটাই তোমরা পরীক্ষায় লিখবে। কিন্তু কথা হচ্ছে জিনিসটা তোমাকে বুঝতে হবে, প্রথমে কী লেখা আছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা পড়ি, রিডিং করি, তারপর আমি তোমাকে ব্যাখ্যাটা করে দেবো। কী লেখা আছে না, ফর ইচ সারফেক্ট্যান্ট as the system temperature increases, the CMC initially decreases and then increases, owing to smaller probability of hydrogen bond formation at higher temperatures. The onset of micellization tends to occur at higher concentrations as the temperature increases. এর মানেটা হচ্ছে এই যে আমাদের যে পোলার হেডগুলো রয়েছে সেই পোলার হেডগুলোর সাথে জলের একটা হাইড্রোজেন বন্ডিং ফর্মেশন হয়। টেম্পারেচার বাড়লে কি হয়, এই হাইড্রোজেন বন্ডিংগুলো ব্রেক করে যায়। হাইড্রোজেন বন্ডিং যদি ব্রেক করে তাহলে ভ্যান ডার ওয়াল ফোর্সটা অ্যাক্টিভ হয়ে ওঠে এবং তখন তারা দ্রুত মাইসেলটা ফর্ম করে, যে কারণে একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত টেম্পারেচার বাড়ালে মাইসেল ফর্মেশনের টেন্ডেন্সিটা বৃদ্ধি পায়। কিন্তু সেই মিনিমাটা ক্রস করার পরে টেম্পারেচার যখন আমরা বৃদ্ধি করব তখন ওই ফ্যাক্টরটাকে সাপ্রেস করে অন্য একটা ফ্যাক্টর অ্যাক্টিভ হয়ে ওঠে, অ্যান্ড দ্যাট ফ্যাক্টর ইজ দ্য লেংথ অফ দ্য চেইন। অ্যাকচুয়ালি সিএমসি অনেক কটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তার মধ্যে সারফেস টেনশন তো আছেই, আমরা টার্বিডিটি দেখলাম, এছাড়া দুটো ফ্যাক্টর আমি এখানে করিনি আলোচনা, যেগুলো খুব ডিটেলস আমাকে বলতে হবে বা অ্যাকচুয়ালি এতটা কাভার তোমাদের করে না, সেটা হচ্ছে পিএইচ ডিপেন্ডেন্ট, তারপরে ভিসকোসিটি ডিপেন্ডেন্স, এই জিনিসগুলো এখানে রয়েছে। তো অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেখানে আমাকে যেটা আলোচনা করতে হবে সেটা মলিকুলার নেচারটা। সারফেক্ট্যান্ট মলিকুল তো হাজার রকমের আছে, কত রকমের সারফেক্ট্যান্ট মলিকুল আছে তার কোনো ঠিক নেই। তো সেই কারণে সারফেক্ট্যান্ট মলিকুল ধরে যখন আলোচনা করব তখন আমরা পিএইচ, ভিসকোসিটি এই জিনিসগুলো আলোচনা করতে পারবো। এখন কথা হচ্ছে যে তোমার গিয়ে টেম্পারেচার বাড়ার সাথে সাথে ওই সার্টেন মিনিমাটা ক্রস করার পর তোমার গিয়ে হঠাৎ করে সিএমসিটা বেড়ে গেল কেন, সেই ফ্যাক্টরটা কি? সেই ফ্যাক্টরটা হচ্ছে অ্যাট হাই টেম্পারেচার দ্য লেংথ অফ দ্য চেইন ইনক্রিজেস। অর্থাৎ লো টেম্পারেচারে চেইনগুলো গুটিয়ে থাকে, সেই অ্যালকাইল যে চেইনটা সেটা গুটিয়ে থাকে, দলা পাকিয়ে থাকে। যেই টেম্পারেচার বাড়লো তখন কি হলো, তাদের লেংথটা বড় হয়ে গেল। যেই লেংথটা বড় হলো তখন তারা অ্যাট এ হায়ার টেম্পারেচার মাইসেল ফর্ম করতে শুরু করলো, যে কারণে তোমার গিয়ে অ্যাট হায়ার টেম্পারেচার দ্য মাইসেল ফর্মেশন ইনক্রিজেস। এবার কথা হচ্ছে যেটা বললাম যে মিনিমাম টেম্পারেচারটা, সেটাকে বলা হয় ক্রিটিক্যাল মাইসেল টেম্পারেচার বা ক্রাফট টেম্পারেচার। এটাকে কী বলা হয়? দ্য ক্রিটিক্যাল মাইসেল টেম্পারেচার অর দ্য ক্রাফট টেম্পারেচার ইজ দ্য মিনিমাম টেম্পারেচার অ্যাট হুইচ সারফেক্ট্যান্টস ফর্ম মাইসেলস। বিলো দ্য ক্রাফট টেম্পারেচার মাইসেলস ক্যানট ফর্ম, অর্থাৎ ওর নিচে মাইসেল ফর্মেশন হবে না। নাও হাউ ডাজ মাইসেল ফর্মেশন এফেক্ট সারফেস টেনশন? দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ দিস লেকচার, যে সারফেস টেনশনের সাথে কী করে এটা ভ্যারি করে। তো দেখো সারফেস টেনশন কার্ভটা যদি আমরা রিকল করি তাহলে কীরকম দেখতে পাবো, যে প্রথমে সারফেস টেনশনটা কমছে, খুব স্টিপভাবে কমছে, তারপর স্টিফনেসটা কমে গেল। এখন এর কারণটা কি? কারণটা দেখো এখানে যেটা আমি লিখেছি সেটাও আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি এবং সিম্পলি আমি এটা লিখে দিয়েছি, তোমরা এটাই লিখবে, কিন্তু ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি তোমাদেরকে। সেটা হলো, লেখাটা প্রথমে পড়ি, সেটা হলো when the surface coverage by the surfactants increases, the surface free energy or the surface tension decreases and the surfactants start aggregating into micelles, thus again decreasing the system's free energy by decreasing the contact area of hydrophobic parts of the surfactant with water. এটা লেখা আছে। এবার ব্যাখ্যাটা হচ্ছে এই, ধরা যাক তুমি জলের মধ্যে এক ফোঁটা করে লিকুইড ডিটারজেন্ট ফেলছো। তো কী হলো, ধরো এক ফোঁটা ফেললে সেখানে বাল্কে গেল হয়তো 6টা মলিকিউল আর সারফেসে গেল 4টে মলিকিউল। তো সেখানে তো ন্যাচারালি আমি আগেও বলেছিলাম যে অর্গ্যানিক সাবস্ট্যান্স যখন সারফেসে যায় তখন জলের সারফেস টেনশন কমে যায়, তো কমছে, তাহলে প্রতি ফোঁটাতে 4টে করে মলিকিউল গেল, তো ধরো 4% সারফেস টেনশন কমে গেল।
এবার দ্বিতীয় ফোঁটাটা ফেললে বাল্কে গেল 6টা মলিকিউল, সারফেসে গেল আরও 4টে মলিকিউল, অর্থাৎ সারফেসে এখন কটা মলিকিউল? মোট 8টা। বাল্কে এখন কটা মলিকিউল? মোট 12টা। সুতরাং সারফেস টেনশন 8% কমে গেল। এবার থার্ড ড্রপটা যখন ফেললে তখন একই নিয়মে সারফেসে মলিকিউলের সংখ্যা হচ্ছে 12টা এবং বাল্কে মলিকিউলের সংখ্যা হচ্ছে 18টা। এইবার ধরো ফোর্থ ড্রপে তোমার গিয়ে মাইসেলটা ফর্মেশন হবে। এই জায়গাটাতে কি দেখবো আমরা, যে মাইসেল ফর্মেশন হলে আমার বাল্কে মলিকুলের চাহিদাটা বেড়ে যাবে, অর্থাৎ এখন সারফেসে আর 4টে মলিকুল যাবে না। আমি আরবিট্রারিলি কিন্তু এক্সাম্পলগুলো দিচ্ছি। এখন 4টের বদলে হয়তো দেখালো 3টে মলিকুল গেল, আর বাল্কে 6টার বদলে 7টা মলিকুল গেল। কেন? কারণ তাদেরকে মাইসেল ফর্ম করতে হবে। এইবার যেই 4টের বদলে 3টে মলিকুল গেল, তাহলে তো আর 4% রেটে সারফেস টেনশন কমছে না, এখন 3% রেটে কমবে। তাহলে যেটা ছিল, যে ফলটা হচ্ছিল 4%, 8%, 12%, নেক্সট টাইম 16%-এর জায়গায় ওটা কী হলো? 15%। তারপরে 20%-এর জায়গায় কী হলো? ওটা 18%। অর্থাৎ আমার এই যে স্ট্রেট লাইনটা, সেটার স্টিফনেস কিন্তু কমে গেল। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সারফেক্টেন্ট মলিকুলের কনসেন্ট্রেশন বৃদ্ধি হলে মাইসেল ফর্মেশনের টেন্ডেন্সি বাড়ে, ঠিক আছে। সারফেস টেনশনটা যে কমে যায়, এই কমে যাওয়ার রেটটা ড্রপ করে। সো দ্যাটস অল অ্যাবাউট মাইসেল ফর্মেশন অ্যান্ড দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। আমরা আমাদের লাস্ট টপিক নিয়ে হাজির হব, সেটা হচ্ছে জিটা পোটেনশিয়াল। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে টেক্সট করবে এবং ফাইনালি আমাকে জানাবে।